নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে প্রথমেই আপনাদেরকে শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রীর এক বক্তব্য। বহরমপুর থেকে যেটি গতকাল তিনি দিয়েছিলেন, সেই বক্তব্য শোনার পরে সম্ভবত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষরা গতকাল রাত্রিরে হয়তো ঘুমোতে পারেননি, কারণ নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স এমনটাই গতকাল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পুরনো ফাইল খুলতে বলেছিলেন, আর পুরনো ফাইল খুললেই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষের কতটা অসুবিধা হতে পারে সে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে। এরপরে আমি নিয়ে চলে যাব একেবারে মুরারাই বীরভূমের। সেখানে বাচ্চা নাবালিকা যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের মা বাবারা এখন কতটা চিন্তাগ্রস্ত, কতটা হতাশাগ্রস্ত সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তারা স্কুলে পৌঁছে যাচ্ছে, স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কারণ নাবালিকা মেয়েরা যখন স্কুল থেকে বাড়ি ফেরত যাচ্ছে সেখানে নাকি ভয়ঙ্কর এক লালসার শিকার হচ্ছে বাচ্চা স্কুলের নাবালিকা মেয়েরা। আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের এক অবাক করা ঘটনার সামনে এসেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফলাও করে সরকারি অফিস থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে মহিলাদেরকে, সেই মহিলারাই এখন বলছে আমরা আর এই মাসে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না। দেখাবো এক মায়ের ভিডিও। মিড ডে মিলের কি অবস্থা সেটাই দেখাচ্ছেন এক মা, যিনি তার সন্তানকে সম্ভবত মিড ডে মিলে পেট ভরে দুটো খেতে পারবে এমনটাই আশা করে স্কুলে পাঠাতেন। বা যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, ওই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে অনেক জনাকেই খাবার দেওয়া হয়, আর সেই খাবারের আজকে কি অবস্থা সেটা এক মা ভিডিও করে গতকাল পশ্চিমবঙ্গের মানুষের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো, এবং আপনাদেরকে এই এপিসোডে দেখাবো ভাঙড় মহাবিদ্যালয়ের এক দৃশ্য, যেখানে কলেজের সামনে বেশ কিছু এবিভিপি সমর্থক তারা তাদের সংগঠনের পতাকা লাগাতে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে দেখা গেল অবাক করা দৃশ্য। মাত্র ক্লাস 10, 11, 9 এর নাবালক ছাত্রদেরকে দিয়ে এবিভিপির কলেজের পতাকা লাগানো চলছে, এমনটাই ফুটে উঠলো। দেখাবো সেই দৃশ্য। এবং গতকালের সব থেকে আলোচিত বিষয় যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে ভাগ হয়ে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এক হাস্যকর কাজ করেছে, যেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা হাসাহাসি করছেন যে তারা নতুন রাজ্য কমিটি গঠন করেছে। আর এই রাজ্য কমিটি তো আমি আপনাদেরকে শোনাবো, এবং এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা তৃণমূল কংগ্রেস রয়েছে তারা কি প্রত্যুত্তরে জবাব দিচ্ছে সে সমস্ত কিছু বিষয় নিয়েও আলোচনা করব। সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটিকে স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর আমাদের ব্যাকআপ চ্যানেল, হিন্দি চ্যানেল ইন্ডিয়া পালস উইথ দীপ, এটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া রয়েছে। তো চলুন আমরা প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাই বহরমপুরে গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন। আপনারা সকলেই জানেন রেজিনগরে বাই ইলেকশন রয়েছে। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি রেজিনগরের সিটটিকে যাতে পাওয়া যায় তার জন্য নির্বাচনী প্রচার ক্যাম্পেনিং কিন্তু তারা শুরু করে দিল, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হয়ে গতকাল বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্য থেকে দু একটি অংশ আমি আপনাদেরকে দেখাবো। যে অংশটি যদি মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি করেই বলে থাকেন এবং কার্যকর হয়ে থাকে, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো যারা পলিটিক্যাল লিডার রয়েছে তারাও আগামী দিনে কিন্তু জেল হাজতে চলে যেতে পারেন। আমি আপনাদেরকে শোনাবো যে নারী সুরক্ষা নিয়ে কিভাবে জিরো টলারেন্স, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ঘোষণা করেছিলেন, এবং সেখান থেকে এই কথাও বলেছিলেন যে পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুরনো দিনে যাদের নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে সেই ফাইলগুলোকেও খুলে দেখতে হবে, চার্জশিট তৈরি করতে হবে, এবং সেই মহিলাগুলোকেও জাস্টিস দিতে হবে। আমি শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, দেখুন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে নারী নির্যাতন, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান। ছাড়া হবে না কাউকে। আমি কথা দিয়ে গেলাম, আমার মা দুর্গারা, আমার বোনেরা। শুনলেন আপনারা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এবং এই বক্তব্য যদি সত্যি করেই কার্যকর হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার তো রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা কি শুধুমাত্র নির্বাচনী প্রচার হিসাবে বললেন, নাকি সত্যি করেই বাস্তবে কার্যকর হবে এই কথাটা? আর আমরা চাই সত্যি করে বাস্তবে এই কথাটা কার্যকর হোক, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বিধানসভায় কার্যত পেছনের সারিতে একসাথে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রোগ্রামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একজন বিশিষ্ট বিরোধী দলনেতা ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক কি ধরনের জঘন্যতম অপরাধের যে অভিযোগ এক মহিলা করেছিলেন সেটা তো সর্বজন বিদিত, এবং বালুরঘাটের সেই মহিলাকেও কি জাস্টিস দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী? পুরনো দিনের ওই ফাইল খুললে, বালুরঘাটের ওই মহিলার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি খুললে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও তো চার্জশিটের মধ্যে জড়াতে হবে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেও তো পুলিশ প্রশাসন পৌঁছে যাবে। তাহলে বাস্তবে আমরা কি এই সত্যিই মহেন্দ্রক্ষণটি দেখতে পাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করবেন, এবং নিজের বিশেষ বন্ধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে মাননীয়
মুখ্যমন্ত্রীকে বারবার বিধানসভায় একেবারে সখ্যতা করতে দেখা যাচ্ছে, সেই বিশেষ বন্ধু কি আগামী দিনে জালে জড়াতে চলবে? আমি আপনাদের এই ভিডিওতেই আরো একবার দেখিয়ে দিই সেই পুরনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভিডিও, যেটা নিয়ে আজকে সমস্ত রকমের কন্ট্রোভার্সি। দেখুন। এই ভিডিও আমি আপনাদের পুরো দেখাতে পারবো না, কারণ আমার এই শো অনেক মা বোন মহিলা দেখেন এবং অনেকে ফ্যামিলির সঙ্গেও বসে দেখেন, তাই এই ভিডিও পুরো চালিয়ে তো আপনাদেরকে দেখাতে পারবো না। কিন্তু এই ধরনের ভিডিওর অভিযোগেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হয়েছিলেন তৎকালীন বামপন্থা দল থেকে, এবং বামপন্থী দল থেকে সাসপেন্ড হওয়ার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগে থানায় কিন্তু অভিযোগও হয়েছিল। আর তারপরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে তো আপনারা জানেন যে কোন জায়গায় রয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সত্যিই সেই সমস্ত নারীরা আজকে অভয় পাবে। আজকে অভয় পাবে সেই সমস্ত নারীরা যারা অনেক সময় অভিযোগ করেছিল এই বাংলার এক মহারাজের বিরুদ্ধে, যিনি অনেকটা কিন্তু বিজেপি ঘনিষ্ঠ। কিছুদিন আগে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন আপনারা জানেন। আর সেই মহারাজের বিরুদ্ধেই এক ভদ্র মহিলা অভিযোগ করেছিলেন যে তিনি নাকি তার সঙ্গে নোংরা কাজ করেছিলেন, এমনকি তার প্রেগনেন্ট অবস্থা থেকে অ্যাবর্শন পর্যন্ত করিয়েছিলেন। তাই সেই পুরনো ফাইলগুলো যদি খোলে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে পরিষ্কার অর্থে সমর্থন জানাতে হয়। এবং এই ধরনের মানুষ যারা শাসক ঘনিষ্ঠ হয়ে নিজেদেরকে আড়ালে রেখে দিয়েছেন, তাদেরকেও যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়বেন না, এটাই আমরা আজকে বাস্তবভাবে কামনা করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে আমরা ভরপুর সমর্থন করি। শুধু তাই নয়, গতকাল বহরমপুর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটি বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলেছেন তিনি কঠোর মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নরম নন। এবং তিনি এটাও বলেছেন যে বাংলায় কি হিন্দু কি মুসলমান, এই 2 মাসের মধ্যে আপনারা ভালো আছেন তো? আমি আপনাদেরকে সেই বক্তব্যটি একবার চালিয়ে শোনাবো। তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্যটি রেখেছেন, আমি নিজে মনে মনে খুব অভয় পেয়েছি এবং একটি ভিডিও দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, যে ভিডিওটি দেখার পরে আমি নিশ্চিত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেইভাবে পশ্চিমবঙ্গ পুলিশ পদক্ষেপ নিয়ে এই ধরনের ব্যক্তিকেও গ্রেফতার করবে। আগে শোনাই আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, দেখুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। 2 মাসের সরকারে কি হিন্দু কি মুসলমান সবাই ভালো আছেন তো? আরো ভালো থাকবেন। 6 মাস আরো দিন একটু টাইম লাগবে। আর নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। একসময় আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এসে জিজ্ঞেস করেছিলেন পরিবর্তন ভালো লাগছে তো? আর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও জিজ্ঞেস করলেন যে 2 মাসের মধ্যে কি হিন্দু কি মুসলিম আপনারা ভালো রয়েছেন তো? মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের জবাব আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে অভয় দিচ্ছেন যে বাংলার যে পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তিনি এতটা ভীতু নন, সেই অনুযায়ী আমি একটি ভিডিও আজকে প্রকাশ করছি আপনাদের সামনে। আমাকে কাঁচরাপাড়া থেকে একজন এই ভিডিওটি পাঠিয়েছেন এবং এই ভিডিওটি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় এবং তিনি যে সত্যিই নরম নন কোনো ক্ষেত্রে এবং বাংলার যে হিন্দু মুসলিম রয়েছে তাদেরকে তিনি ভালো রাখতে চান, আমি আশা রাখি যে এই ভিডিওটি দেখার পরে এই ব্যক্তির বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেবেন। দেখুন। দরজা বন্ধ তো, এসি ফেসি ভেঙে দিয়ে যাবো, বলে দিয়ে গেলাম, বলে দিয়ে ভাঙবো। কাজ বাজ সব কিচ্ছু রাখবো না, না যদি কথা বলে গিয়ে, এখনো সময় আছে, গিয়ে যেন কথা বলে। বারবার বলে যাচ্ছি, আমার ভাঙতে 5 মিনিট লাগবে। হ্যাঁ, যাকে হুমকি দিতে আপনারা দেখছেন তিনি হচ্ছেন পরিমল কুণ্ডু। ইনি হচ্ছেন বীজপুরের 10 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা এবং এই বিজেপি নেতা একজনের বাড়িতে প্রকাশ্যে গিয়ে হুমকি দিচ্ছে। সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে চালিয়ে আমি দেখালাম এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছেও নিশ্চয়ই এই ভিডিও ফুটেজ পৌঁছে যাবে। এবং এটি দেখার পরে আজকের দিনে একটা কথাই বলতে হচ্ছে যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি হিন্দু কি মুসলিম আপনারা ভালো রয়েছেন তো, সেখানে কিভাবে একজন বিজেপি নেতা একেবারে 10 নম্বর ওয়ার্ড থেকে গিয়ে 12 নম্বর ওয়ার্ডের একটি পরিবারকে এইভাবে হুমকি দিতে পারে। এই ব্যক্তির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ করছে ওই পরিবারটি। হতে পারে ওই পরিবারটি বিগত দিনে অন্য কোনো দলের সঙ্গে যুক্ত, কিন্তু তা বলে কোনো পরিবারের উপরে এইভাবে কোনো ব্যক্তি গিয়ে হুজ্জুতিত করতে পারে না। আইন মোতাবেক যে কোনো দোষীর বিরুদ্ধে ব্যবস্থা সেটা প্রশাসন নেবে, কোনো বিজেপি নেতা নয়। আর এই হুমকি দেওয়ার পরে আজকে এই পরিমল কুণ্ডু যে এত প্রভাবশালী সেটা বোঝা যাচ্ছে, কারণ এই হুমকি দেওয়ার পরে মাত্র 7 দিনের মধ্যেই সেই পরিমল কুণ্ডু বলে বিজেপি নেতা কিন্তু ওই বাড়িটি ভাঙচুরও করে ছাড়লো। দেখুন। খানায় আমি তো বারবার বানায় না, ধনার বাড়ি কাটানো
আর হইতেই পারে, কোনো কিছু হবে না। এফআইআর করবো আমরা গিয়ে থানায়, গিয়ে পরের দিন ওরা বের করায় চলে যাবে। দেখলেন, এবং আমি বলে রাখি, আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক এবং একেবারে সংবিধান মেনে যে চেয়ারে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী পদটাকে আমি সম্মান করতে বাধ্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে এইভাবে অভয় দিচ্ছেন যে পরিবর্তন ভালো লাগছে কিনা জিজ্ঞেস করছেন, এবং হিন্দু মুসলিম সত্যি ভালো রয়েছে কিনা এটাও তিনি জানতে চাইছেন, তখন একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন সংবাদ পরিবেশক হিসাবে আমার দায়িত্ব যে এই বাংলায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখটিকে কারা খারাপ করতে চাইছে সেটা তুলে ধরা। আর আজকে শুভেন্দু অধিকারী বহরমপুরে গিয়ে যেভাবে বললেন যে নারী নির্যাতনের ফাইল খুলবে এবং জানতে চাইলেন মানুষ ভালো রয়েছে কিনা, তাই আমি এই কথাগুলো আজকে তুলে ধরলাম যে সত্যিই নারী নির্যাতনের যদি পুরনো দিনের ফাইল খোলে তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নামে যে মহিলা অভিযোগ করেছিলেন তিনি জাস্টিস পাচ্ছেন। আমরা ওই মহারাজ, তার নামে যে মহিলা অভিযোগ করেছিলেন সেটারও পূর্ণাঙ্গ ইনকোয়ারি হবে। এবং এই যে পরিমল কুণ্ডু নামে বিজেপি নেতা আজকে প্রকাশ্যে 7 দিনের মধ্যে একটি বাড়ি ভাঙচুর করে দিয়ে এলো, হুমকি দেওয়ার পরে নিশ্চয়ই এনার এগেনস্টেও আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। চলুন এই বিষয় থেকে এগিয়ে যাই এবং আপনাদেরকে নিয়ে চলে যাই বীরভূমের মুরারায়ে। বীরভূমের মুরারায়ে নাবালিকা মেয়ের যারা মা রয়েছে, স্কুল ছাত্রীর যারা মা বাবা রয়েছে, তারা কিন্তু আজকে চিন্তিত। এমনিতেই রাজ্যে গত 2 মাস ধরে যেভাবে নাবালিকার সঙ্গে দুষ্কর্মের খবর ভেসে আসছে তাতে কিন্তু মা বাবারা যথেষ্টই চিন্তিত। এমনকি আজকে পশ্চিমবঙ্গের সংবাদেও বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নাবালিকাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে তার জন্য কিন্তু সকলেই অত্যন্ত চিন্তিত। আর এই ধরনেরই এক চিন্তার বহিঃপ্রকাশ গতকাল দেখা গেল। মুরারায় স্কুল ছাত্রীদের মারা আজকে অভিযোগ করছে যে তার মেয়েরা যখন স্কুল শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরছে, শান্তিতে বাড়ি ফিরতে পারছে না। বহু মানুষ নেশা করে, বহু যুবক নেশা করে তার মেয়েদেরকে রাস্তায় উত্ত্যক্ত করছে, এমনকি নোংরা ভাষায় কথা বলছে, এমনকি সেই মেয়েদেরকে নোংরা কটূক্তি করছে, ইঙ্গিত করছে। আমি আপনাদেরকে দেখাবো সেই বিশেষ প্রতিবেদন মুরারাই থেকে, দেখুন। আজকে এসেছি কি কারণে? আজকে আমাদের মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরছিল, সেই মেয়েদেরকে কতগুলো নেশা করে নোংরা নোংরা ভাষায় কথা বলে তাদেরকে বলছে আই ছালে মরবো, তোদের নাম্বার কাটে, ওই মাতালগুলোর জন্য মেয়েরা কি শান্তিভাবে স্কুল থেকে আসতে পারবে না? আমরা বলছি সরকারকে নেশার জিনিসগুলো বন্ধ করুন। মা বোনেদের যদি শান্তি চান, তাই বারুইপুরে 11 বছরের একটা মেয়ে গেল এই কদিন আগে, তাদের এখনো মুখ ফেরেনি কাউরি। এইরকম করে কত মায়ের সন্তান ফিরে চলে যাবে, এইরকম করে আর মা তাদেরকে ফেলে রাখবে, খুন করবে, কেন করবে? আমরা দয়া করছি, আমরা মা, আমাদের সন্তান মুখ থেকে চলে যাক চাইছি না। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি যে এই নেশার জিনিসগুলো দয়া করে বন্ধ করুন। নেশার জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারি না। অনেক মা বোনেরা বাড়িতে অশান্তি ভোগ করে। আর একটা কথা শুনে রাখুন, যে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি সেই মেয়েদেরকে ওরা তাড়া করছে, বলছে ঝালে ভরে দেবো, এখানে চলে আয়। একটা মায়ের মেয়ে যদি চলে যায় এইভাবে, সেই মায়ের ভেতরটা আকার করবে, যেটা কাউকে প্রকাশ করে বুঝিয়ে বলা যাবে না। তাই বলছি যে তাদেরকে বলুন এই নেশার জিনিসগুলো বন্ধ করতে। এ কি দৃশ্য ফুটে উঠছে! আজকে নাবালিকা মেয়েরা, স্কুল ছাত্রীরা শান্তিতে স্কুল যাবে সেটাও পারছে না। মা বাবারা বাড়িতে চিন্তায় বসে রয়েছে, এমনকি তারা একেবারে স্কুলে পৌঁছে যাচ্ছে তাদের মেয়েকে আনার জন্য, কোথাও থানায় অভিযোগ জানাতে যাচ্ছে। আর পুলিশ প্রশাসন এই মেয়েদেরকে কিভাবে সুরক্ষা দেবে? রাস্তায় ঠিকমতো সিসিটিভি বসাতে হবে, এবং যদি সিসিটিভিতেও কাজ না হয়, কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারা রাস্তায় নেশা করে এই ধরনের মেয়েদেরকে উত্ত্যক্ত করছে, সেগুলো পুলিশ প্রশাসন দেখবে। এটাই তো আজকে পশ্চিমবঙ্গের প্রশাসনের উপর দায়িত্ব বর্তায়। এবং মানুষ এই পরিবর্তনের জন্যই আজকে ভোটটা দিয়ে একটি নতুন সরকারকে এনেছিল। তারপরে আজকে এইভাবে 2 মাসের মধ্যে লাগাতার মহিলাদের সঙ্গে বিশেষ করে যে চোখে পড়ার মতো এক অত্যাচার ভেসে উঠছে, সেটা নিয়ে কিন্তু প্রশাসনের উপর আঙুল তুলছে আজকে এই ধরনের মাতা পিতারাই। কি ভয়ানক দৃশ্য, কি চিন্তার বিষয়! কাদের মদতে এই যুবকরা হঠাৎ করে 2 মাসের মধ্যে এত বাড়বাড়ন্ত করে ফেললো? সেখান থেকে আজকে খবর আসছে, কোথায় বর্ধমানের তালির থেকে খবর আসছে, কোথায় বারুইপুর থেকে খবর আসছে, কোথায় নেতাজি নগর থেকে খবর আসছে, কোথায় দিনহাটা থেকে খবর আসছে, কোথায় দুর্গাপুর থেকে খবর আসছে, কোথাও আরামবাগ থেকে খবর আসছে, কোথাও মুরারাই থেকে খবর আসছে। আর এই সমস্ত কিছু খবর আজকে যেভাবে প্রকাশ্যে ভেসে উঠছে, তাতে প্রত্যেকটা বাড়ির মা বাবারা চিন্তিত, বিশেষ করে যাদের কন্যা সন্তান রয়েছে। প্রশাসন অবশ্যই এই বিষয়ে নজর দিন এবং সাজা কঠোর করুন। শুধুমাত্র কোনো রকম একটি এনকাউন্টার কাউকে করে দিলাম আর তার জন্যই এই সমস্ত ঘটনায় যারা জড়িত তারা ভয় পেয়ে যাবে, এটা হতে পারে না। কঠোর বিল লাগু করতে হবে, যেখানে 1 মাসের মধ্যেই দোষীরা শাস্তি পাবে,
এবং তাদেরকে প্রকাশ্যে ফাঁসি কাটে ঝোলানো হবে বিচার ব্যবস্থার মাধ্যমে। কোন রকম কারুর মুখ বন্ধ করার জন্য নয়, অন্যান্য যে সমস্ত ক্রিমিনাল রয়েছে তাদের আড়াল করার জন্য। আপনাদেরকে এই ঘটনার পেছন থেকে আমি একবারে নিয়ে চলে যাব অন্নপূর্ণা ভান্ডারের ঘটনার দিকে। আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যে একটা দ্বিমতের সৃষ্টি হয়েছে। কেউ বলছে সকলকে দিলে ভালো হতো, কোনো মহিলা বলছে আমরা পাচ্ছি না। আর এর মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের আরো একটি রূপ সামনে এলো। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা মতো অন্নপূর্ণা ভান্ডার যারা পেয়েছেন তাদেরকে একটি বিশেষ অনুষ্ঠানে ডেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। আজ সেই সার্টিফিকেট দেওয়ার পরেও শোনা যাচ্ছে ভদ্র মহিলাদেরকে নাকি অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার পৌঁছে দিচ্ছে না পশ্চিমবঙ্গের বর্তমান নতুন সরকার। আমি আপনাদেরকে দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের সার্টিফিকেট প্রাপক কি বলছে ভদ্র মহিলা ক্যামেরার সামনে। সে আমাকে হালিশহর মিউনিসিপ্যালিটিতে ডেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর সামনে যে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাকে সার্টিফিকেট দিয়ে 3,000 টাকা আগের মাসে দেওয়া হয়েছে স্টেজে। কিন্তু এই মাসে আজ 7 তারিখ হয়ে গেল, আমার এখনো টাকা ঢোকেনি। আমারটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। তার মানে কি আমারটা ইনকোয়ারি আগেরবার কি হয়েছিল যে আগেরবার টাকা পেলাম আমি, এবারে পেলাম না। আমার 2 বাচ্চা সরকারি স্কুলে পড়ে, তারা সরকারি জায়গা থেকে পোলিও খেয়েছে। আমার স্বামী টেলার, আমি হাউস ওয়াইফ। তার সত্ত্বেও আমার বাড়ি একদম অ্যাডভেস্টারের বাড়ি, চারিদিকে প্লাই দিয়ে ঢাকা। তাহলে আমি কেন পাবো না? যাদের দোতলা দুতলা বাড়ি রয়েছে তারা পেয়ে যাচ্ছে। সেটা আমি বলতে পারছি না। এখানে এসে যাকে জিজ্ঞেস করছি সে বলছে একটা ফর্ম ফিল আপ করুন, আমরা দেখছি। আমি কার কাছে সদুত্তর পাবো সেটা আমি এখনো জানি না। হ্যাঁ, আমি ফর্ম ফিল আপ আজকে জমা দিলাম। না না না, কিছু জানাইনি, আমি জানি। হ্যাঁ, প্রথমবারে আমি পেয়েছিলাম কিন্তু এবারে পাইনি। বুঝুন কাণ্ড, তাহলে কি খেলা হয়ে গেল? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে স্টেজে ছিলেন সেই স্টেজে ডেকে একেবারে সার্টিফিকেট প্রদান করে এই ভদ্র মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা প্রথমবারের জন্য ঢোকানো হয়েছিল। সেই সময় পশ্চিমবঙ্গ সরকার বলেছিল 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হলো। আর দ্বিতীয় মাসে এই ভদ্র মহিলা অভিযোগ করছেন যে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি এবং তার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে দেখানো হচ্ছে আন্ডার এনকোয়ারি। তাহলে প্রথম মাসে কিভাবে 3,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেল এবং দ্বিতীয় মাসে যদি আন্ডার এনকোয়ারি থেকেই থাকে তাহলে এই ভদ্রমহিলা যে কথাগুলো বলছেন যে সমস্ত ক্রাইটেরিয়া তার পূর্ণ রয়েছে তারপরেও কেন স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি থাকছে? তাহলে কি এইভাবেই অন্নপূর্ণা ভান্ডার ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে নাকি এটা কোনো টেকনিক্যাল ফল্ট? আজকে যখন আমি ভিডিওটি শুট করছি এই মুহূর্তে স্ট্যাটাস কি আমি জানি না, কারণ এই ভিডিওটি আমি গত পরশুদিন হাতে পেয়েছি। আজকে আপনাদের স্ক্রিনে চালিয়ে দেখাচ্ছি। তাই এই দুদিনের মধ্যে যদি ভদ্রমহিলা টাকা পেয়ে গিয়ে থাকে তাহলে সেই বিষয়ে কোনো রকম খোঁজ খবর আমার কাছে নেই। কিন্তু যদি না পেয়ে গিয়ে থাকে তাহলে এটা কি ধরনের ভুলভ্রান্তি নাকি জালিয়াতি চলছে সেটা নিয়ে তো একবার এনকোয়ারি পশ্চিমবঙ্গের উচ্চ পর্যায়ের যারা প্রশাসনে বসে রয়েছে তাদের করা উচিত রয়েছে। আমি নিশ্চিত এই বিষয়ে তারা কোনো এনকোয়ারি করবেন এবং এই ঘটনাগুলোয় যে সমস্ত মহিলারা সাফার করছেন তাদের বিষয়টাও অতি অবশ্যই নজরে রাখবেন। চলুন আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাই ভাঙড় মহাবিদ্যালয়ের সামনে, অর্থাৎ ভাঙড়ের যে কলেজ রয়েছে সেই কলেজের সামনে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, যেখানে ভারতবর্ষে দিনের পর দিন পিছিয়ে চলেছে বেশ কিছু যুব সমাজ যারা পর্যাপ্ত শিক্ষার অভাবে নিজেদের কেরিয়ার কার্যত শেষ করে ফেলছে। আজ বেকার যুবক যুবতীদের ঠিকমতো পড়াশোনা চলছে না, ঠিকমতো কাজ বাজ হচ্ছে না। সেই জায়গায় বেশ কিছু মানুষকে এখন দেখা গেল স্কুলের যারা কিশোর রয়েছে, নাবালক রয়েছে, তাদেরকে দিয়ে একটি সংগঠনের পতাকা লাগাচ্ছেন তারা। দেখুন কিছু করেন 11-এ পড়ি, 11-এ পড়ি। কলেজে কিসের জন্য? হ্যাঁ, কলেজে কিসের জন্য? এইভিপির জন্য এসেছি। এইভিপির জন্য এসেছি। কলেজে করেন কি? না। হ্যাঁ, তাহলে কলেজের সামনে ঝান্ডা মারছেন? আমরা তো ঝান্ডা মারি না তো। আমরা তো ঝান্ডা মারি না, আমাদের এখানে এসছি একটা আন্দোলনের জন্য। আন্দোলন হচ্ছে? কলেজে ঝান্ডা মারা হচ্ছে, কি বলবেন? যেখানে এই ক্লাস 10-11-এর ছাত্রদের আজকে পড়াশোনার দিকে মন দেওয়া দরকার, তারা কিন্তু আগামী প্রজন্ম হিসাবে কিভাবে নিজেদের জীবন কাটাবে সেই রাস্তায় এগোতে চলেছে। তারা একটি সংগঠনের পতাকা লাগাচ্ছে কলেজের বাইরে, যদিও তারা কেউ কলেজের স্টুডেন্ট নয়। কলেজের স্টুডেন্ট হওয়ার পরে এই ধরনের কলেজ সংগঠন তারা করতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত যারা স্কুলের গণ্ডি পেরোয়নি তাদেরকেই এই সংগঠনের পতাকা লাগাতে নিয়ে যাওয়া হচ্ছে। উল্টো দিকে এই সংগঠনের পতাকা লাগাতে নিয়ে গেছেন তিনি হচ্ছেন স্থানীয় এক বিজেপির মন্ডল সভাপতি। তিনি এ বিষয়ে কি যুক্তি দিচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এরা ছাত্র সংগঠন, এরা ছাত্র সংগঠনের ঝান্ডা কলেজেই মারবে, কারুর রাস্তাঘাটে মারবে না। অতএব এরা যেটা করছে সেটা বৈধ, এটা নিয়ে বলার কিছু নেই। কলেজে প্রচুর ছাত্র সংগঠনের ঝান্ডা আছে, এদেরটাও থাকবে। আপনি? আমি ভাঙড় 1 নম্বর মন্ডল সভাপতি সুজিত কুমার পাল, দায়িত্ব? ভারতীয় জনতা পার্টির ভাঙড় 1 নম্বর মন্ডলের সভাপতি, এটাই আমার দায়িত্ব।
আজকে ভারতবর্ষে একটি পলিটিক্যাল দলের নেতা যিনি আগামী দিনে আমাদের সকলের নেতা হতে চান, তিনি কোথায় আমাদের ছাত্রদের শিক্ষা ঠিকমতো হচ্ছে কিনা, স্বাস্থ্যের জায়গা ঠিক রয়েছে কিনা, আমরা ঠিকমতো ভবিষ্যতে কর্মসংস্থান পাবো কিনা সেই বিষয়টা দেখার কথা। সে জায়গায় একটি পলিটিক্যাল দলের যিনি মন্ডল সভাপতি, তিনি এই সমস্ত 18 বছরের নিচে থাকা যুবকদেরকে দিয়ে একটি সংগঠনের পতাকা লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন। জানি না এটা কতটা যুক্তিযুক্ত এবং এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোনো ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেবেন কিনা সেই বিষয়েও আমার কাছে কোনো সঠিক উত্তর নেই। কিন্তু এই কথাও বলে রাখি যে এবিভিপির পতাকা এই সমস্ত বালকদেরকে দিয়ে লাগানো হচ্ছে, সেই এবিভিপি কিন্তু কোন রকম পলিটিক্যাল সংগঠনের আন্ডারে আসে না। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে নেতা এই সমস্ত বালকদের এবিভিপি পতাকা লাগানোর জন্য নিয়ে গেছেন, আদৌ কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন রকম ছাত্র সংগঠন নেই, আদৌ ভারতীয় জনতা পার্টির কোন রকম শ্রমিক ইউনিয়ন নেই। তারপরেও এরা কিভাবে ডাইরেক্ট এই সমস্ত যে কাজ রয়েছে সেই কাজে এই বালকদেরকে যুক্ত করতে পারে, আমার কাছে কোনো রকম উত্তর নেই। আমি শুধুমাত্র প্রশাসনের কাছে বা বিজেপির উচ্চ পর্যায়ের যারা রয়েছেন তাদের কাছে যদি এই ভিডিও দেখানো যায়, সেই জন্য এই ভিডিও আপনাদের কাছে দেখালাম। যাই হোক, আমি আপনাদেরকে এরপরে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন আজকে গরিব মায়েরা কতটা অসুবিধার মধ্যে রয়েছে। কারণ অঙ্গনওয়াড়ির খাবারের উপর অনেক মার কিন্তু গরিব মানুষ কিন্তু ভরসা করে থাকে। সেই অঙ্গনওয়াড়িতে দেখা যাচ্ছে ডিম তো বন্ধ, ডিমের সঙ্গে সঙ্গে তরকারিও বন্ধ। এখন একটা মা অঙ্গনওয়াড়ি থেকে শুধুমাত্র সাদা চালের দুমুঠো ভাত পাচ্ছে, আর কিছু না। দেখুন, বলেছিলাম পাল্টানো দরকার, তাই এরকম ভাবে পাল্টালে। দেখো আজকের আইসিডি স্কুল থেকে বাচ্চাকে শুধু ভাত দিয়েছে, তো এই শুধু ভাতটা কি দিয়ে খাবে? আমি নতুন সরকারকে বলছি, আপনি খেয়ে দেখবেন তো শুধু ভাত খেতে পারবেন কিনা। তাহলে একটা বাচ্চা কি করে খাবে? ডিমটাও বন্ধ, তাও ডালে আর চালে করে খিচুড়ি করে দিলে তাও একটা বাচ্চা খেতে পারে, আর এইভাবে কি করে খেতে পারে? বাবা, নতুন সরকারে আসার পরে কি এরকম পাল্টিয়ে গেল? পাল্টানো দরকার ছিল ঠিক আছে, কিন্তু এইভাবে পাল্টালো। এবার এই ভাতটা কি দিয়ে খাবে সেই বাচ্চাটি, সেই শিশুটি? নুন দিয়ে খাবে, না আচার দিয়ে খাবে, না চিনি দিয়ে খাবে, না দুধ দিয়ে খাবে, সেটা বাড়ির লোক ডিসাইড করে নেই। কিন্তু অঙ্গনওয়াড়িতে এই ধরনের চিত্র ভেসে উঠছে যে বাচ্চাদের দেওয়া খাবার, সেই খাবার শুধুমাত্র এক মুঠো সাদা ভাত, আর কিছু নেই। শুনলেন আপনারা সেই দারিদ্র্যের সীমার নিচে থাকা এক মায়ের বক্তব্য, যে মা হয়তো এই আশার মধ্যে বুক বাঁধত যে অঙ্গনওয়াড়ি থেকে যে খিচুড়িটি আসবে, যে খাবারটি আসবে, সেটা খাইয়ে আমাদের সন্তানের দুবেলা দুমুঠো পেটটা ভরানো যাবে এবং তাদের পরিবারের কিছুটা সাশ্রয় হবে। কিন্তু আজকে সেটাও বন্ধ হয়ে গেল। বিগত দিনে আমরা শুনেছি, দেখেছি যে অঙ্গনওয়াড়িতে খিচুড়ি দেওয়া হতো, কিন্তু আজকে শুধুমাত্র একটু সাদা ভাত ছাড়া অঙ্গনওয়াড়ি থেকে আর কিছু পাচ্ছেন না এই ধরনের মহিলারা, যারা নিজেরাই ভিডিও করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সামনে এই দুর্দশার চিত্র তাদের তুলে ধরছে। এখন সরকারের বিবেচনা করা উচিত যে এই বাচ্চাগুলো খাবেটা কি দিয়ে? শুধু সাদা ভাত খেয়ে জীবন কাটাবে? আর যদি শুধু সাদা ভাত দিতেই হয়ে থাকে তাহলে দেওয়ারই কোনো প্রয়োজন নেই, পুরোপুরি একেবারে বন্ধ করে দেওয়া প্রয়োজন রয়েছে। আর এর পেছনে গাফিলতিও টাকার রয়েছে, কোন ভিডিওদের রয়েছে সেটাও সরকারের এনকোয়ারি করে দেখা উচিত। আদৌ সরকারের এরকম কোনো গাইডলাইন আমরা তো দেখিনি যে অঙ্গনওয়াড়িতে শুধু ভাত দেওয়া হবে। হয়তো এর পেছনে কোনো রকম স্থানীয় প্রশাসনের গাফিলতি রয়েছে, সেটা নিশ্চয়ই সরকারের উপর মহলের দেখা উচিত, যাতে এই ধরনের গরিব শ্রেণীর মা বাবারা চিন্তার মধ্যে না থাকে আর কষ্টের মধ্যে দিন যাতে না তাদেরকে কাটাতে হয়। আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক প্রেস কনফারেন্স দেখাতে, যেখানে গতকাল তিনি ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের একটি আলাদা কমিটি, সেই কমিটিতে বিশেষ কিছু নতুন মুখ তারা এনেছেন, আর ছাত্র থেকে শুরু করে রাজ্য কমিটি সমস্ত কিছুই তারা সেই কমিটিতে ঘোষণা করেছেন। আমি শোনাবো আপনাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই কমিটি। দেখুন, পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি শ্রী আনিসুর রহমান বিদেশ, কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শ্রীমতী শিউলি সাহা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান শ্রী কোহিনুর মজুমদার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী সুদীপ রাহা, আইএনটিটিউসির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শ্রী নির্জল দে, পশ্চিমবঙ্গ তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের যিনি সভাপতি আমাদের এমএলএ শ্রী নিশীত কুমার মালিক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী বিপ্লব মিত্রকে আজকে মনোনীত করা হয়েছে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে, যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নতুন নবনির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব মিত্র। আমি বাংলায় একটা প্রবাদ শুনেছিলাম, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। তো এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে, এই কথাটা কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, এই কথা বলছি না, কারণ নেতা তাদের কাছে প্রচুর রয়েছে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপে যত নেতা নেই তার থেকে অনেক বেশি নেতা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গ্রুপে রয়েছেন। কিন্তু নেতা দিয়ে হবেটা কি? নেতারা তো শুধুমাত্র চেয়ারে বসে থাকে, আর সেই চেয়ারটাকে তুলে ধরে থাকে তো নিচের যারা কর্মী সমর্থক যারা ভোটার রয়েছে তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এমনই সংগঠন, যে সংগঠন
সংগঠনটি যখনই কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে বা রাস্তায় তারা বেরোচ্ছে তখনই জনসাধারণের বিক্ষোভের মুখে পড়ছে। আর এই সমস্ত বিষয় দেখে এটা বোঝাই যায় যে সাধারণ মানুষের কোনো রকম সমর্থন তাদের কাছে নেই। তাহলে একগাদা প্রাক্তন নেতা যারা ভোট একবার পেয়ে গিয়েছে, এর পরের বারে আর গ্যারেন্টি দিয়ে বহু মানুষ বলছে তারা আর ভোট পাবে না, তাহলে সেই নেতাদের আর কি ধরনের পদ, আর সেই পদ দিয়েই বা কি ধরনের সংগঠন চলবে, এটাই তো আজকে সব থেকে বড় প্রশ্ন। ছাত্রের সভাপতি তৈরি করা হয়েছে সুদীপ রাহাকে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এরা যে সংগঠনটির সভাপতি হয়েছে সেই সংগঠনের সভাপতির চেয়ারটাতে তো তারা আলোকিত করে বসে থাকবে, কিন্তু সামনে বক্তৃতা শোনার জন্য ছাত্র বা যুব তারা কোথা থেকে জুটিয়ে আনবে? কারণ মানুষ আজকের দিনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা সেই দিককেই ভরসা করছে। আর এই কথা আমি বলছি না, এ কথা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এরা বিদ্রুপের শিকার হচ্ছে সেই বিষয় দেখে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে বলছি। তবে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা মমতাপন্থী রয়েছে তারা কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদেরকে, দেখুন। বলছি আজকেও দেখা যাচ্ছে ঋতব্রত শিবির তারা বৈঠক করছেন, সেই বৈঠকে জাভেদ খান থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকে যোগদান করছেন, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আরও যে অ্যাকাউন্ট সেগুলো ফ্রিজ করে নিচ্ছে পুলিশ, কীভাবে দেখছেন? দেখুন, চাটন ঋতর আন্ডারে পার্টি করার থেকে মরে যাওয়া ভালো। সিপিএম এর লোক সে হঠাৎ করে এসে তৃণমূলের নাম দিয়ে মিটিং ডাকছে, আর সেই মিটিংয়ে যারা যাচ্ছে তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। যে এমন একটা লোক যার এই অশ্লীল ভিডিও বাজারে ঘুরেছে, যাকে সিপিএম পার্টি লাথি মেরে বার করে দিয়েছে, তার নেতৃত্বে যারা পার্টি করছে তা আমার মনে হয় তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। যাক, এ কথা দেখে ভালো লাগলো যে অল্প হলেও কিছু কিছু মানুষের মধ্যে এখনো পর্যন্ত নৈতিকতা রয়েছে। মানুষ বলতে রাজনীতিবিদদের মধ্যে তো আজকালকার দিনে আর নীতি নৈতিকতা কিছুই থাকে না। কিছু মানুষ এখনো পর্যন্ত নৈতিকতা রেখেছে। এই যে বক্তব্যটা শোনালাম আপনাদেরকে সেটা দেখেই বোঝা যাচ্ছে। কুণাল ঘোষ, উল্টো দিকে শুভেন্দু শেখর রায় গতকাল যে আপনারা দেখেছিলেন বিজেপিতে যোগদান করার পরে টিকিট পেয়ে গিয়েছিলেন, সেটা নিয়ে কি মন্তব্য করেছেন সেটি এখন আপনাদের সামনে আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন। আমাদের দল থেকে রিজাইন করার 1 ঘন্টার মধ্যে আপনারা প্রার্থী তাদেরকে করতে বাধ্য হন। তো মেনে নিন যে তৃণমূলে ভালো লোক থাকে, মেনে নিন তৃণমূলে ভালো লোক থাকে, যত ভালো লোক বিজেপিতে নেই। আজকের মুখ্যমন্ত্রীও আপনাদের রাজ্যে আপনাদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পাওয়া যায়নি। আপনাদের দলকে সরকারে আসতে গিয়ে তৃণমূলের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রশাসনিকভাবে প্রাক্তন মন্ত্রী, সাংসদ, তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হয়েছে। রাজ্যসভা 3 জন যাচ্ছেন 1 ঘন্টার মধ্যে, তাহলে বিজেপিটা কই? এটা বিজেপির যারা কর্মী সমর্থক তারা ভাবেন। আর যাকে তৃণমূলকে অ্যাটাক করবেন আপনি জানেন না কবে কোন তৃণমূল কোন অঙ্কে কোন স্বার্থে দুম করে আপনার দলে চলে যাবে, তাকেই তার নামে জিন্দাবাদ দিতে হবে। আপনি ভাবতে পারছেন 2 দিন বাদে আপনি কোথাও একটা কোনো অনুষ্ঠান করছেন, সেখানে গিয়ে আপনাকে ইতিহাস পড়াবেন শুভেন্দু শেখর নিন খান। কুণাল বাবু যেটা বলছেন এই কথা সত্য, যে বিজেপি আজকে যত মানুষকেই নিয়ে আসছেন তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট। আজকে কিন্তু এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। সর্বোপরি প্রমাণ তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই রয়েছেন, যিনি তৃণমূল কংগ্রেস থেকেই নিজের যে প্রশাসনিক জীবন সেই প্রশাসনিক জীবনটি শুরু করেছিলেন। আর আজ বিজেপি সত্যিই সেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তনীকেই মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছেন। উল্টো দিকে রাজ্যসভার যে সাংসদ হিসাবে পাঠানো হচ্ছে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিগত দিনেরই রাজ্যসভার সাংসদ ছিলেন। আর এ কথা আজকে বলতে সত্যিই বাধ্য হচ্ছি যে অনেক বিজেপির পুরনো দিনের কর্মী, যখন বিজেপিতে টেলিভিশনে কোনো রকম বক্তব্য রাখার লোক থাকতো না, তখন সায়ন্তন বসুদের মতো ব্যক্তিরাও কিন্তু বক্তব্য রাখতেন। আজকে তাদেরকে কিন্তু রাজ্যসভার সিট দেওয়া যেত, কিন্তু বিজেপি তাদের যোগ্য না মনে করে ওই তৃণমূল কংগ্রেসের নেতা যাদেরকে একসময় বিজেপি গালিগালাজ করতো, এমনকি গরু পাচারে যুক্ত ছিল এমনটাও বলতো, তাদেরকেই রাজ্যসভার টিকিট দিচ্ছে। আর এটা দেখার পরে না তৃণমূল কংগ্রেসের কর্মী, না বিজেপির কর্মী, না রাজ্যের সাধারণ মানুষ কেউ কিন্তু আর পলিটিক্যাল দলকে সিরিয়াসলি নিচ্ছে না। সকলেই মুকুল রায়ের সেই পুরনো দিনের বক্তব্যটি মনে করছেন যে তৃণমূল মানেই তো বিজেপি, ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।